আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ উইথ এফসিসি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ভয়েস সম্পর্কে। ভয়েস খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট, আইএলস সহ সব ধরনের পরীক্ষায় কাজে লাগে। আমরা সবাই জানি ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হলো প্যাসিভ ভয়েস। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে, নিজে কাজ করতে সক্ষম, এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, নিজে কাজ করতে অক্ষম, এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা হলো আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। আমরা সবাই জানি ইট অর্থ হচ্ছে খাওয়া। এখানে সাবজেক্ট হলো আই, আমি তো খেতেই পারি। তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে, নিজে কাজ করতে সক্ষম। এই কারণে এই সেন্টেন্সটা হলো অ্যাক্টিভ ভয়েস। আবার পরের সেন্টেন্সটা দেখো, রাইস ইজ ইটেন বাই মি। এখানে ইটেন হলো ভার্ব আর রাইস হলো সাবজেক্ট। এখানে রাইস সাবজেক্টের তো খাওয়ার সক্ষমতা নেই, রাইস তো আর নিজে নিজে খেতে পারে না। তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে অক্ষম। যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে অক্ষম, তাই এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েস। তবে সংজ্ঞা মনে রাখার কোনো প্রয়োজন নাই, শুধু বুঝতে পারলেই হলো। ভয়েস করতে হলে টেন্সের গঠন জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি বিশ্বাস করি তোমরা সবাই টেন্সের স্ট্রাকচার পারো। তবে যারা পারো না বা পারলেও মনে রাখতে সমস্যা হয়, তারা আমার চ্যানেল থেকে টেন্সের স্ট্রাকচারের ভিডিওটা দেখে নিতে পারো। ওই ভিডিওতে খুব সহজে টেন্সের গঠন কিভাবে মনে রাখা যায় সেটা আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। প্রথমেই তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া যাক, যে ইনফরমেশনগুলো ভয়েসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। ভয়েস করতে হলে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ভয়েস করতে গিয়ে এই বিষয়টাতেই অনেকেই সমস্যায় পড়ে। এখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্টটা ভালো করে ফলো করলে ভয়েসে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিয়ে আর কখনো সমস্যা হবে না। তোমরা মনে রাখবা, অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হবে এম অথবা ইজ অথবা আর। এখন কখন এম হয় আর কখন ইজ অথবা আর হয় এটা তোমাদের জানাই আছে। এরপর যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, তখন প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। অ্যাক্টিভ সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হবে শ্যাল বি অথবা উইল বি। আর যদি অ্যাক্টিভ সেন্টেন্সটা কন্টিনিউয়াস হয়, তখন অক্সিলারি ভার্ব বসানোর পর বিং দিতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তখন এম অথবা ইজ অথবা আর দেওয়ার পর বিং। আর যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয়, তখন ওয়াজ অথবা ওয়ার দেওয়ার পর বিং। আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয়, তখন শ্যাল বি অথবা উইল বি দেওয়ার পর বিং। এটা গেল কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কী হবে। এবার আসো পারফেক্ট টেন্স। যদি অ্যাক্টিভ সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হয়, তখন অক্সিলারি ভার্ব দেওয়ার পরে বিন। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ অথবা হ্যাজ দেওয়ার পর বিন। যদি ফার্স্ট পারফেক্ট হয়, তখন হ্যাড দেওয়ার পর বিন। যদি এটা ফিউচার পারফেক্ট হয়, তখন শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দেওয়ার পর বিন। তো আশা করি এই বিষয়গুলো মনে রাখলে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব নিয়ে ভয়েসে আর কখনো সমস্যা হবে না। এবার আসো আরেকটা বিষয় জেনে নেই। দেখো এখানে দুটো কলাম আছে, একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম আর একটা হলো অবজেক্ট ফর্ম। এখানে আই হলো সাবজেক্ট ফর্ম, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে মি। আবার ইউ এর অবজেক্ট ফর্ম হলো ইউ, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, শি এর অবজেক্ট ফর্ম হলো হার, হি এর অবজেক্ট ফর্ম হলো হিম, দেই এর অবজেক্ট ফর্ম হলো দেম, ইট এর অবজেক্ট ফর্ম হলো ইট। এইগুলোও তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কোনগুলা সাবজেক্ট ফর্ম আর কোনগুলা অবজেক্ট ফর্ম। এবার আরেকটা বিষয় তোমাদের সাথে উল্লেখ করে আমরা আজকের মূল আলোচনায় চলে যাব। ভয়েস করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ছোট ছোট সেন্টেন্সের ক্ষেত্রে অনেকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে, কিন্তু বড় সেন্টেন্স হলে সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে অনেকেই সমস্যায় পড়ে যায়। তোমরা এই বিষয়টা একটু নোট করে রাখতে পারো। ভার্বকে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্বকে কি, কাকে অথবা কাদের প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট।
উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা হলো আই প্লে ক্রিকেট। এখানে আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, আর ক্রিকেট হলো অবজেক্ট। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কীভাবে বের করলাম? এখানে প্লেই অর্থ হচ্ছে খেলা করা। এই ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি কে খেলা করে, তাহলে উত্তর পাবো আমি। আমরা জানি ভার্বকে কে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা হলো সাবজেক্ট। আবার আমি যদি প্রশ্ন করি কি খেলে, তাহলে উত্তর পাবো ক্রিকেট। তো কী প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা হলো অবজেক্ট। এটা অত্যন্ত ছোট সেন্টেন্স, কিন্তু যে কোনো বড় সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেখাই। পরের সেন্টেন্সটা হচ্ছে দেই গেইভ হিম আ বুক। এখানে গেইভ অর্থ হলো দিয়েছিল। আমি যদি প্রশ্ন করি কে দিয়েছিল, তাহলে উত্তর পাচ্ছি না। যদি প্রশ্ন করি কারা দিয়েছিল, তাহলে উত্তর পাচ্ছি তারা দিয়েছিল, অর্থাৎ দেই। প্রথম সেন্টেন্সে ভার্বকে কে প্রশ্ন করে সাবজেক্ট পেয়েছি এবং দ্বিতীয় সেন্টেন্সে ভার্বকে কারা প্রশ্ন করে সাবজেক্ট পেয়েছি। এবার এই গেইভ ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি দিয়েছিল, আবুক। এই যে কি প্রশ্ন করার ফলে যে উত্তরটা পেয়েছি এটা হলো অবজেক্ট। তার মানে এখানে আবুক হচ্ছে অবজেক্ট। আবার আমি যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, হিম, তাকে। আমরা জানি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাও হলো অবজেক্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো একটা ভার্বকে কে বা কারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আবার কি, কাকে অথবা কাদের প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি কোনো সেন্টেন্সে একই সাথে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে প্রথমেই ব্যক্তিবাচক অবজেক্টটাকে বসাতে হবে, এরপরে বস্তুবাচক অবজেক্টটাকে বসাতে হবে। এতক্ষণ আমরা প্রাইমারি কিছু ইনফরমেশন জানলাম। এবার আসো কিছু রুলস নিয়ে আলোচনা করি। আজকে আমি খুব ইম্পর্টেন্ট 3টা রুলস নিয়ে আলোচনা করব। আমি সবসময় বলি রুলস কখনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বেশি বেশি প্র্যাকটিস করলে রুলস এমনিতেই মনে থাকবে। এখানে প্রথমেই যে রুলটা দেওয়া আছে এটা হলো সাধারণ অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। সাধারণ অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। এরপর অক্সিলারি ভার্ব হবে সবসময় টেন্স অনুসারে। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপর বাই, আর সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্ট। দেখো এখানে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে এটা হলো শি রিডস আ বুক। এখানে শি হলো সাবজেক্ট, রিডস হলো ভার্ব এবং আ বুক হলো অবজেক্ট। যেহেতু এটা একটা সাধারণ সেন্টেন্স, তাহলে প্যাসিভ করতে গেলে প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এখানে অবজেক্ট হলো আ বুক, এটাকে সাবজেক্টে নিয়ে আসলাম। তারপর অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হয় এম অথবা ইজ অথবা আর। এখানে আ বুক হচ্ছে সিঙ্গুলার, এই কারণে অক্সিলারি ভার্ব হবে ইজ। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। রিডের ফার্স্ট পার্টিসিপল একই, তবে উচ্চারণে পার্থক্য আছে, রিড, রেড। এরপর বাই, আর সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে শি, এটিকে অবজেক্ট করলে হয় হার। এইভাবেই একটা সাধারণ অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হয়। এবার আসো আরেকটা উদাহরণ দেখি। দ্বিতীয় যে উদাহরণ এটা হলো শি ওয়াজ মেকিং টি। এখানে শি হলো সাবজেক্ট, মেক হচ্ছে ভার্ব এবং টি হলো অবজেক্ট। এটাও একটা সাধারণ সেন্টেন্স, তাই প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো। টি হলো অবজেক্ট, এটাকে সাবজেক্টে নিয়ে আসলাম। এরপর অক্সিলারি ভার্ব। এখানে যেহেতু সেন্টেন্সটা ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। টি হলো সিঙ্গুলার, এই কারণে এখানে দিব আমরা ওয়াজ বিং। এরপর মেইকের ফার্স্ট পার্টিসিপল হলো মেইড, তারপর বাই, আর সবার শেষে সাবজেক্টটা অবজেক্ট। এখানে সাবজেক্ট হলো শি, এটাকে অবজেক্ট করলে হবে হার। এবার সাধারণ নিয়মের লাস্ট আরেকটা উদাহরণ দেখি। তৃতীয় উদাহরণটা হচ্ছে আই হ্যাভ প্লেইড ক্রিকেট। এখানে আই হলো সাবজেক্ট, প্লেইড হলো ভার্ব, আর ক্রিকেট হলো অবজেক্ট। তাহলে প্রথমেই আমরা ক্রিকেট অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। এরপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। ক্রিকেট যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে এখানে দিব আমরা হ্যাজ বিন। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম প্লেইড,
এরপর বাই, আর সবার শেষে সাবজেক্টটা অবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আই, এটাকে অবজেক্ট করলে হয় মি। আশা করি প্রথম রুলটা তোমাদের ক্লিয়ার। এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের পরীক্ষায় হয়তো এত সহজ সেন্টেন্স আসবে না, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন, জেএসসি, এসএসসি অথবা এইচএসসি কিংবা অ্যাডমিশন। পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রেই একটু বড় বড় সেন্টেন্স আসে, তবে নিয়ম কিন্তু একটাই, তুমি ছোট সেন্টেন্সগুলো পারলে বড় সেন্টেন্সগুলোও পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ভয়েস নিয়ে আমি যখন প্র্যাকটিস ক্লাস করাবো সেখানে বোর্ড কোয়েশ্চনস এবং অ্যাডমিশন টেস্টের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, সো আপাতত এই বিষয় নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবার আসো আরেকটা নিয়ম দেখি। সেন্টেন্সটা যদি সাধারণ না হয়ে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত হয় তখন কিন্তু নিয়মটা হবে একটু ভিন্ন। মডালযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তারপর প্রশ্নের মধ্যে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে সেটাই আনসারে বসাতে হবে, এরপর বি, আর এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর বাই, আর সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্টে নিতে হবে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। হি শুড লাভ হিজ ডটার। এখানে হি হলো সাবজেক্ট, শুড হলো মডাল অক্সিলারি ভার্ব, লাভ হলো মেইন ভার্ব, আর হিজ ডটার এটা হলো অবজেক্ট। তাহলে আমাদের প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, হিজ ডটার এটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, এরপর প্রশ্নের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব হলো শুড, এটাকে বসালাম, তারপরে হচ্ছে বি, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে ভার্ব হচ্ছে লাভ, এটার ফার্স্ট পার্টিসিপল হলো লাভড, তারপরে হচ্ছে একটা বাই, আর সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্টে নিতে হবে। এখানে সাবজেক্ট হলো হি, এটাকে অবজেক্ট করলে হবে হিম। তোমরা এই রুলগুলো দেখে বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা। যদি প্রচুর প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আসলে কোনো লাভ হবে না। চলো আরেকটা উদাহরণ দেখি। পরের উদাহরণটা হচ্ছে আই ক্যান ডু ইট। এখানে আই হলো সাবজেক্ট, ক্যান হলো মডাল অক্সিলারি ভার্ব, ডু হলো মেইন ভার্ব, আর ইট হলো অবজেক্ট। তাহলে প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, ইটকে নিয়ে আসলাম, এরপরে প্রশ্নের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব হলো ক্যান, এটাকে বসালাম, তারপরে একটা বি দিলাম, এরপরে ডু এর ফার্স্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, এরপর একটা বাই বসাতে হবে, আমরা এখানে একটা বাই বসালাম, সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে আসতে হবে, এখানে সাবজেক্ট হলো আই, এটাকে অবজেক্টে নিয়ে আসলে হবে মি। তোমরা যদি এই ছোটো সেন্টেন্সগুলো বুঝে করতে পারো তাহলে বড় সেন্টেন্স করতেও কোনো সমস্যা হবে না। এতক্ষণ আমরা দেখলাম কীভাবে সাধারণ সেন্টেন্স এবং মডেলযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। এবার লাস্ট আরেকটা উদাহরণ দেখব কীভাবে ডবল অবজেক্টযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হলো অবজেক্ট তো দুইটা, কোন অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো? যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসলেই হবে। এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপর একটা অবজেক্ট তো আমরা প্রথমেই নিয়ে নিলাম, যে অবজেক্টটা বাকি থাকবে সেই অবজেক্টটা বসাতে হবে, এরপর হলো বাই, আর সবার শেষে সাবজেক্টটা অবজেক্ট। চলো উদাহরণটা দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। উদাহরণটা হলো আই গেইভ হিম আ বুক। এখানে আই হলো সাবজেক্ট, গেইভ হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, আরেকটা অবজেক্ট হলো আ বুক। এখানে হিম এবং আ বুক এই দুটো অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে পারি। আমরা প্রথমেই আ বুক এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, তারপর অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে আ বুক হলো সিঙ্গুলার, এই কারণে এখানে দিব আমরা ওয়াজ। তারপর গেইভ, এটার ফার্স্ট পার্টিসিপল হলো গিভেন। এখন একটা অবজেক্ট তো আমরা প্রথমেই নিয়ে নিলাম, যে অবজেক্টটা বাকি আছে অতিরিক্ত অবজেক্ট, এটা আমরা এখানে বসাতে হবে। অতিরিক্ত অবজেক্টটা হলো হিম, তারপরে বাই, আর সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্ট করব। এখানে সাবজেক্ট হলো আই, এটাকে অবজেক্ট করলে হয় মি। এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবেও প্যাসিভ ভয়েস করতে পারি। এখানে আ বুক অবজেক্টটাকে না নিয়ে হিম অবজেক্টকে নিয়ে এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করা যাবে। তাহলে হিম অবজেক্টকে আমরা সাবজেক্ট ফর্মে নিয়ে নিলাম, হিমকে সাবজেক্ট করলে হবে হি। তারপর সেন্টেন্সটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে হি হচ্ছে সিঙ্গুলার, এই কারণে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ। তারপর গেইভ, এটার ফার্স্ট পার্টিসিপল হবে গিভেন। তারপর যে অবজেক্টটা বাকি আছে এটা বসাতে হবে, অর্থাৎ আ বুক, এটা বসালাম।
তারপর হচ্ছে বাই, আর সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্ট ফর্ম করতে হবে। এখানে সাবজেক্ট হলো আই, এটাকে অবজেক্ট ফর্ম করলে হয় মি। তাহলে আই গেভ হিম আ বুক, এই সেন্টেন্সটাকে আ বুক ওয়াজ গিভেন হিম বাই মি অথবা হি ওয়াজ গিভেন আ বুক বাই মি, দুইভাবেই করা যাবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী পার্টে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না, যাতে করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।